হ্যালো, আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আজকে আমি আমার জীবনে ঘটে যাওয়া এমন একটা ঘটনা আপনাদের ঘটনাটা এখনো মনে পড়লে আমার ভীষণ ভয় লাগে। নর্মালি আমার জন্ম বাংলাদেশে, কিন্তু আমি মোটামুটি 12-13 বছর বয়সেই আমার জেঠুর হাত ধরে ইন্ডিয়ায় চলে আসি। তারপরে আমার বিয়ে হয়ে যাওয়া, বাকি জীবন। তো এইরকমই একবার আমি বাংলাদেশে ঘুরতে যাই। সালটা আমার এক্স্যাক্ট মনে নেই, হয়তো 2007 হবে। তো আপনারা সবাই জানেন মোটামুটি বাংলাদেশেও কিছু কিছু জায়গা আছে যে ঘোরার মতন, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান বা আরো কিছু কিছু জায়গা, কক্সবাজার, এই ওই। তো আমার দিদি সে বলেছিল যে লালন ফকিরের আখড়া আছে ওখানটায়, তো ওখানটায় যাওয়ার জন্য। তো আমরা ঠিক করি যে লালন ফকিরের আখড়া দেখতে যাব। তো বেরোনোর কথা ছিল আমাদের দুপুরবেলার মধ্যে, মানে ধরুন 3টে নাগাদ বেরিয়ে, কারণ আমার দিদির বাড়ি যেখানটায় সেখান থেকে ওই লালন ফকিরের আখড়াটা মোটামুটি 2.5 hours পথ। তো ভুলটা আমাদের ওখান থেকেই স্টার্ট হয় যে বেরোতে গিয়ে না আমরা একটু লেট করে ফেলি। তো সেদিন বাড়ির বাকি বড়রা যারা দিদির শাশুড়িরা বলছিল যে যেও না আজকে, অনেকটা লেট হো না। কিন্তু আমাদের পক্ষে তো আর বারবার লেট করা সম্ভব না, কারণ আমাদের ফেরার দিনও এগিয়ে আসছিল। তো আমরা ওই দিনই যাই। এবার সাথে অনেক টাকা পয়সাও ছিল, কেন কি কিছু জিনিসপত্র কেনার ছিল ওখানকার। কিছু ডিনার সেট, খুব তখন খুব ভালো ওই ডিনার সেটটা চলছিল বাজারে। তো ওই রকম কিছু জিনিসপত্র কেনার, আরো টুকটাক বাড়িতে গেছি বা আমার জন্য কিছু কিনে দেব, এখানে কিছু নিয়ে আসবো লোকেদের জন্য, তো অনেক টাকা পয়সা ছিল। তো যাই হোক, আমরা বেরোই। বেরিয়ে আমরা লালন ফকিরের আখড়া। এবার ওখানে মেন কথা, আপনারা সবাই জানেন মোটামুটি যে ট্রেন পথ এতটা বেশি আমাদের এখানকার মতন ওখানে ছিল না। এখন তবু হয়েছে মোটামুটি, যখন আমরা যাই তখন এতটা ছিল না। মেনলি বাসটাই সব থেকে বেশি, না হলে কারোর প্রাইভেট গাড়ি কেউ বুক করলে বা নিজের থাকলে। আর আমরা লালন ফকিরের আখড়ায় গেছিলাম, ওখান থেকে আমাদের ভ্যান ভাড়া করে দিয়েছিল, করে যে নিয়ে যাবে আবার নিয়ে আসবে। তো আমরা ভ্যানে করে যাই, লালন ফকিরের আখড়া দেখি। দেখতে আমাদের মোটামুটি প্রায় ওরকম 1.5-2 ঘন্টা, মানে যেতে সময় লেগেছে ধরুন ওরকম 2-2.5 ঘন্টা। দেন ওখানে পৌঁছে লালন ফকিরের আখড়া দেখা টেখা হয়েছে, দেখে একটু ঘোরা হয়েছে। ওখানে আবার ওই চাদর টাদর চড়ায় অনেকে। তো তারপরে একটু টুকটাক সামনে যে দোকান ছিল সেই দোকানে আমরা জিনিসপত্র, কিছু কিছু জিনিস, ছোট ছোট খেলনা, এই ওই বাচ্চাদের জন্যে তো কিনে টিনে আমরা যখন ফিরি তখন প্রায়, মানে ধরুন 7টা 7:30 এরকম বেজে গেছে। তো ভ্যানওয়ালাটা অনেকক্ষণ ধরেই আমাদের বলছে যে দিদি এবার চলুন, এবার চলুন, অনেকটা লেট হয়ে যাচ্ছে, রাস্তাটা খুব একটা ভালো না। তো যদিও আমাদের তো সাথে এরকম কোনো না কোনো ঘটনা ঘটেনি, তো কোনো অভিজ্ঞতা নেই, তো সেই কারণে আমরাও অতটা গুরুত্ব দিইনি কথাটা। যাই হোক, তারপরে আমরা ভ্যানে উঠি। ভ্যানে উঠে আস্তে আস্তে আমরা রওনা দিই বাড়ির দিকে। এবার আমাদের সাথে আমি, আমার দিদি, আমার বোন, আমার 2 মেয়ে, আমার দিদির ছোট ছেলে, আর বড় ছেলে গেছিল, কিন্তু বড় ছেলে আর বড় ছেলে তার একটা অন্য বন্ধুর বাইকে করে গেছিল, মানে আমাদের সাথে ভ্যানে ওরা যাচ্ছিল না। তো ভালো, ওই রকম মাঝ রাস্তায় না আমার বোন ধরুন ভ্যানের ডান সাইডটায় বসে আছে, রোডের সাইড যেদিকে। তো ওখানেই তার ব্যাগটা তার কোলের ওপর রাখা। তো অনেকক্ষণ ধরে একটা দুটো বাইক আমাদের ফলো করছিল। তো কিন্তু ফলো করছিল মানে ওটা পরে বুঝতে পেরেছি যে ফলো করছিল, প্রথম থেকে তো আর বুঝতে পারিনি যে ফলো করছিল। তো এইরকম যেতে যেতে আমাদের ওর বোনের কোলের ওপরে ব্যাগটা বসানো ছিল, ব্যাগটা তুলে নিয়ে বেরিয়ে গেল। আমরা তো অবাক যে এরকম কি। তো এবার ফার্স্টলি বুঝতে পারিনি যে ঠিক আছে ব্যাগটা নিয়ে গেছে, ব্যাগের ভেতরে এমন কি এমন আছে যে ব্যাগটা নিয়ে গেছে, ঠিক আছে, এত মানে চাপ নিয়ে লাভ নেই। তো পরে যখন জিজ্ঞাসা করি যে কিরে ব্যাগে কিছু ছিল সেরকম ইম্পর্টেন্ট জিনিস যার জন্য মানে খুব ক্ষতি ক্ষতি হয়ে যাবে, তো তখন আমার বোন বলছে যে আমি এখান থেকে যে সোনার কানের দুলটা পরে গেছিলাম সেটা আমি বোনের হাতে খুলে দিয়েছিলাম দিদির বাড়িতে রাখার জন্য, তো ওটাও ওর ভ্যানিটি ব্যাগেই রেখেছে। দেন ওর মেয়ের একটা সোনার চেন ছিল, সেটাও ও নাকি রাখার জায়গা খুঁজে পায়নি, ওই ব্যাগেই রেখেছে।
আর তার মধ্যে আমার জামাইবাবু কিছু টাকা দিয়েছিল, সেই টাকা, আমাদের নিজেদের কিছু কেনাকাটার টাকা, দিদি যে টাকা নিয়েছিল সেই টাকা, মানে সমস্ত যা টাকা পয়সা যা সমস্ত ওই ব্যাগেই ছিল। ঠিক আছে, সেটা তো একটা মানে খারাপ দুঃখ সমস্ত জিনিস। এবার যখন আমরা আসছি তখন ভ্যানওয়ালাও আমাদেরকে বলছে যে দিদি আপনাদের ব্যাগ গেছে, এতটা দুঃখ প্রকাশ করবেন না, কেন কি আপনার যে বড় মেয়ে তার তো যথেষ্ট বয়স হয়েছে, এরা মেয়ে তুলে নিয়ে চলে যায়, আর যারা ভ্যান চালাবে বাকি লোকদের হয় মেরে ফেলে রেখে যায়, আর নয়তো যে পাশে যে ডোবা খানাখন্দ থাকে তাতে ধাক্কা মেরে ফেলে টেলে দিয়ে ভ্যান ট্যান উল্টে দিয়ে এরা যায়। তো সেটা শোনার পর থেকে না আমার জানি না মানসিক একটা অদ্ভুত ফিলিং কাজ করছিল। আমি বলতে পারবো না, আমি নর্মালি খুব ভীতু মানুষ নই, কিন্তু সেই দিন যখন আমরা বাড়ি ফিরে আসি আমি তো নর্মালি কষ্ট পাচ্ছিলামই, কারণ একটা ওই কানের দুলটা আমার খুবই কি বলবো, মানে আমার হাজবেন্ড একটা ভালো আমার দিনে ওই কানের দুলটা তৈরি করে দিয়েছিল, তো সেইটা নিয়ে একটা কষ্ট দুঃখ তো ছিলই। তাছাড়াও মেয়ের যে একটা আতঙ্ক যে আমার মেয়েকে যদি নিয়ে চলে যেত তাহলে কি হতো, সেটা আমি ভুলতে পারবো না। আর সেদিনও এমন সিচুয়েশন তৈরি হয়েছিল যে বাড়ি ফিরে এসছি তো নর্মালি কান্নাকাটি হচ্ছে, সবার মন খারাপ, পুরো সিনেমার মতন, বললে বিশ্বাস করবেন না, এত ঝড় জল হচ্ছে। আর দিদির ঠিক বাড়ির সামনেই একটা বড় বটগাছ ছিল, সেই বটগাছটা এত ভাবে দুলছে, মানে মনে হচ্ছে ঝড় এত হচ্ছে যে বটগাছটা উল্টে যাবে, এত পরিমাণে বৃষ্টি ঝড়। আমি বাথরুমে যাব, আমি বাথরুমে যেতে পারছি না, কিন্তু এদিকে আমি ছোটবেলা থেকে মানে যখন আমি ছোট ছিলাম, বাইরে বেরোনো, রাত্রেবেলা তাল গুড়োনো বা কোনো কাজের জন্য, বা এখনো অবধি আমি একা টয়লেটে যাওয়া বা এইরকম কোনোদিন আমার কোনো ভয় কোনো ভীতি কাজ করে না, কিন্তু সেই দিনটা মানে আমি না টয়লেটে যেতে পারছি না কিছু, পা লম্বা করে শুতে পারছি না, পাটা গুটিয়ে রেখে শুচ্ছি। আমার মেয়েকে আমি বলছি যে তুই আমার সাথে ছাড়া কোথাও যাবি না, মানে সে এক অদ্ভুত ভয় আমার ভিতরে কাজ করেছিল। তো তারপরেও অনেক দিন এই জিনিসটা ছিল আমার মধ্যে, তারপরে আস্তে 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 এই জিনিসটা আমি রিকভার করেছি। কিন্তু আমি চাই না যে আমি যেটা এক্সপিরিয়েন্স করেছি বা যেটা আমার লাইফে যে এক্সপিরিয়েন্সটা হয়েছে সেটা আপনাদের কারুর সাথেই হোক, কারুর সাথে, মানে বিশেষ করে যখন একটা মা হয়ে তার বাচ্চার ওপরে এই জিনিসটা আসে, কথাটা আসে যে তাকে কিডন্যাপ করা হতো বা এইরকম ঘটনা ঘটে এখানে, তো সেটা শোনাও, হয়তো আমার সাথে সেই রকম জিনিসটা ঘটেনি, কিন্তু সেটা শোনাটাও একটা অদ্ভুত কি বলবো ভয়াবহ সৃষ্টি করেছিল আমার মধ্যে। আর এই রকম অভিজ্ঞতাও তো আমার কোনোদিনও তৈরি হয়নি, কারণ এখানে আমরা অনেক রাত অবধি ঘুরে বেড়াই, অনেক কিছু করতে পারি, কিন্তু ওখানের এখনো যে খুব রাত অবধি লোকে ঘুরছে এই রকম জিনিসটা হয় না। মোটামুটি ওরা সন্ধ্যের আগেই ঘরের ভেতরে চলে আসে, খাওয়া দাওয়া করে নেয়। দুর্গাপুজোয়ও সেই রকম যে আমাদের এখানকার মতন এত কিছুই হয় না। যাই হোক, যেটা বলার যে যদি আমার এই রান্নাটা আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। যদি রান্না ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর যদি এরকম ঘটনা আপনাদের জীবনে ঘটে থাকে কোনো রকম কোনো কিছু, তাহলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি আপনারা ফেসবুক থেকে এই ভিডিওটা দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে নেবেন, কিন্তু লাইক শেয়ার কমেন্টটা দুটো থেকেই করতে হবে, কিন্তু পাশে থাকবেন। আর প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর রান্না করবেন, নিজেরা খাবেন, অন্যকেও খাওয়াবেন, কারণ সবার আগে পেট পুজোটা ইম্পর্টেন্ট, কি তাই তো? ঠিক আছে, আজকের মতন এখানেই চললাম, টাটা, ধন্যবাদ।